বেশ কথা। দেখো, ওর জন্য এটা এনেছিলাম। আঙ্কেল 25 লাখ টাকার চেক? হ্যাঁ মা, আজ জ্ঞানদীপ ইনোভেশনস এর 5 বছর পূর্তি, সেটার উপহার ভাবতে পারো। আঙ্কেল সেটা ঠিক আছে, কিন্তু বাবা তো গত 2 বছর ধরে কোম্পানির জন্য কোনো কাজই করেনি। দেখো, কিছু সম্পর্ক এই সমস্ত কথাবার্তার অনেক ঊর্ধ্বে হয়। তোমার বাবা আর আমার বন্ধুত্ব অনেকটা এরকম। চলো জ্ঞানের সঙ্গে দেখা করি। বাবা, দেখো কে দেখা করতে এসেছেন। কেমন আছে আমার বন্ধু? আরে, আগে থেকে তো অনেক ফিট মনে হচ্ছে। যদি তোকে এত হ্যান্ডসাম লাগে, নার্স তোকে ভালোবেসে ফেলবে। শোনো প্লিজ। আমি তোমার বাবার সঙ্গে কিছু কথা বলতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। শিওর আঙ্কেল, যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ। প্লিজ এসো সবাই। ওনার এই চেকটার জন্য আমাদের সত্যি খুব হেল্প হয়ে যাবে। হ্যাঁ, পাপার জন্য একটা অ্যাডভান্স বেড নিয়ে আসতে পারি, তাই না? হ্যাঁ। আরে স্যার, স্যার কি হলো? স্যার কি হলো? লাইট অন্ধকার কেন এখানে? লাইট কি হলো? কি হলো? সন্দীপ আঙ্কেল? আই থিংক হি ইজ ডেড। জ্ঞান স্যার, আপনি ঠিক আছেন তো? এই ছুরিটা ক্যান্সারের হাতে? আচ্ছা, তুমি এটা বলছো যে তোমার বাবা জ্ঞানবাবুর হাতে ছুরি ছিল, কিন্তু উনি সন্দীপবাবুর খুন করেননি। স্যার, উনি কিভাবে খুন করতে পারেন? 2 বছর ধরে তো উনি প্যারালাইজড। ওনার CLIS হয়েছে। কমপ্লিট লকিং সিনড্রোম। হ্যাঁ স্যার, এই পরিস্থিতিতে শরীরের কোনো অংশই কাজ করে না, এমনকি চোখের পাতা পর্যন্ত পড়ে না। ওনার প্যারালাইসিস হলো কি করে? স্যার, 2 বছর আগে বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অদ্ভুত ব্যাপার, 2 বছর আগে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন থেকে উনি বিছানায়। তাহলে ওনার হাতে ছুরি এলো কি করে? স্যার, এটা অসম্ভব। খুন জ্ঞান স্যার নয়, অন্য কেউ করেছেন। আরে কিন্তু ছুরি তো ওনার হাতেই ছিল। হয়তো খুনি এই কাজটা করেছে। তার মানে হলো এই রুমে জ্ঞানবাবু আর সন্দীপবাবু ছাড়া আরো কেউ ছিল? না স্যার, আমরা সবাই তো নিচেই ছিলাম। হ্যাঁ স্যার, আর ঘরে তো আর কেউ ছিল না স্যার। তার মানে তুমি এটা বলতে চাইছো যে এই খুন জ্ঞানবাবু করেছেন? না স্যার, আমি সেটা বলতে চাইনি। তুমি কি বলতে চাইছো? সন্দীপ তাহলে নিজেকেই ছুরি মেরেছে, আর মারা যাওয়ার আগে ছুরিটা ওনার হাতে ধরিয়ে দিয়ে যায়? হ্যাঁ, আবার এমন নয় তো যে জ্ঞানবাবুর কোনো শরীর খারাপই নয়, শুধু অ্যাক্টিং করছেন। স্যার, আপনি এসব কি বলছেন? যেটা আপনি শুনলেন, যদি আপনার কোনো আপত্তি না থাকে, আমরা আপনার বাবাকে আরেকবার চেক করতে চাই। করুন আপনি। আমরা কি মিথ্যা বলছি নাকি? দেখে নিচ্ছি। এনার তো পায়ের মাংসপেশিগুলো টোটাল অ্যাট্রোফিক হয়ে গেছে। তার মানে মানে এক কথায় বলতে পারো যে পায়ের মাংসপেশিগুলো একদম ওই শিথিল হয়ে গেছে। উনি যদি চানও তাহলে 1 ইঞ্চিও এই খাট থেকে নড়তে পারবেন না। স্যার, এবার তো আপনাদের বিশ্বাস হয়েছে, তাই না, যে আমার বাবা নাটক করছে না? এটা তো একদম শিওর যে ওই সময় তৃতীয় কেউ ছিল এখানে। আচ্ছা, এই উনি আবার জানালা দিয়ে আসেনি তো? পঙ্কজ, ফ্রেডি, তোমরা জানালার আশপাশটা ভালো করে চেক করে দেখো তো, কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। স্যার, অদ্ভুত ব্যাপার, প্রথমবার এইরকম হলো যে খুনির সাক্ষী এখানে রয়েছে, কিন্তু সাক্ষ্য দিতে পারবেন না। সেটা পাওয়া যেতে পারে স্যার, সাক্ষ্য কি করে পাবো? এই মেশিনের সাহায্যে, যার নাম হলো BCI, ব্রেন কম্পিউটার ইন্টারফেস। এই মেশিনটা প্যারালাইজড পেশেন্টদের অনুভবগুলোকে বুঝতে সাহায্য করে। অদ্ভুত ব্যাপার, এটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব স্যার। স্যার, এই মেশিনটা রক্তের অক্সিজেন ফ্লোকে বুঝে নিয়ে পেশেন্টের অনুভবগুলোকে ব্যক্ত করে দেয়। একটু ভালো করে এক্সপ্লেন করো দেখি। স্যার, আমি বলছি, এই মেশিনটা মাথার ভিতরে রক্ত প্রবাহকে ডিটেক্ট করে, তারপর এটা ক্যালকুলেশন করে যে আলাদা আলাদা পরিস্থিতিতে আলাদা আলাদা প্রশ্ন করলে তার উত্তরে মস্তিষ্কের ভিতরে রক্ত প্রবাহ কেমন হচ্ছে। ও, আর এই রক্তের মাত্রা এইটা বলতে পারবে যে ওই সময় এই মানুষটা কি ভাবছিল।
এর মনের মধ্যে কি চলছিল। এক্স্যাক্টলি। গুড, ভেরি গুড। ফ্রেডি স্যার, এখান থেকে ওপরে যাওয়ার কোনো রাস্তা নেই। সে আমি জানি। এই পাইপটা দেখ, খুনি এই পাইপটা বেয়েই উপরে উঠেছিল, খুন করে এই পাইপটা ধরেই বেয়ে নিচে নেমে গেছিল। আর ওই ভাঙা টপটা দেখতে পাচ্ছিস, ওইটার উপরই পড়ে দৌড়ে পালিয়েছিল। চলুন স্যার, নিচে গিয়ে দেখি। চল। আমার বাবা অ্যাক্সিডেন্টের আগে এই টেকনিকটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। বাবা সবসময় এটা বিশ্বাস করতেন যে বিজ্ঞানের কাছে সব প্রশ্নের উত্তর রয়েছে, প্রয়োজন শুধু চোখ খুলে সমাধানটা খুঁজে বের করা। আপনার বাবা একদম ঠিক কথা বলতেন। হ্যাঁ স্যার, জ্ঞান স্যার চেয়েছিলেন যে বিজ্ঞানের জন্য তারা চোখে দেখতে পাক যারা দৃষ্টিহীন, যারা শুনতে পায় না তারা যেন শুনতে পায়। মানুষের উপকার করতে চেয়েছিলেন জ্ঞান স্যার। আর নিয়তির খেলা দেখুন, আজ ওনারই আবিষ্কার ওনাকে সাহায্য করছে, যেটা একদিন ওনার অনেক বড় স্বপ্ন ছিল। ঠিকই বলছেন স্যার, টপটা তো ভাঙা। আর এই দেখ, পায়ের এই ছাপগুলো দেখ, খুনি এই পথেই পালিয়েছিল। স্যার এখানে দেখুন, রক্ত স্যার। তার মানে পঙ্কজ, ঘরের ভেতর আরো কেউ ছিল যে সন্দীপ বাবুকে খুন করেছে। রক্তের এই স্যাম্পলটা নিয়ে ফরেন্সিক ল্যাবে যাওয়া যাক। আচ্ছা, এই জ্ঞানবাবু বিসিআই এর সাহায্যে কি কথা বলতেন? যেরকম ওনার যখন খিদে পেত উনি সেটা বলতেন, যদি ওনার বেড প্যানের প্রয়োজন হতো সেটাও বলতেন, এমনকি বাবা ওটা দিয়ে দাবাও খেলতেন স্যার। কি দাবা খেলতেন? গ্রেট। হ্যাঁ স্যার, যেমন যেমন প্যাটার্ন এনার মনের মধ্যে তৈরি হতো সেই অনুযায়ী অক্ষরের পেছনে লাইটগুলো জ্বলে উঠতো, আর আমরা অক্ষরগুলোকে মিলিয়ে বুঝে যেতাম যে ইনি কি বলতে চাইছেন। তাহলে তো উনি বলতে পারবেন যে খুনি কে? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। স্যার বাবাকে একবার জিজ্ঞেস করা উচিত। অবশ্যই করব, আগে তো আমরা ভালো করে তদন্ত করে নিই। সারিকা, ছুরির মধ্যে কিছু পেলে? শুধু মিস্টার জ্ঞানের আঙুলে ছাপ পাওয়া গেছে, আর কারোরই নয়। তাহলে হতে পারে খুনি গ্লাভস পরেছিল স্যার খুন করার সময়। তার মানে খুনি জানলা দিয়ে ঘরের ভেতরে আসে, ও সন্দীপকে মারে, আর সেই ছুরিটা জ্ঞানের হাতে ধরিয়ে দেয়, আর তারপর লোকেরা এই রুমে আসার আগেই ও জানলা দিয়ে পালিয়ে যায়। স্যার, এটাও তো হতে পারে যে খুনি কোনো বাড়ির লোক। না পূর্বী, রুমে যতগুলো লোক ছিল স্যার, তাদের কারোর শরীরেই চোট বা আঘাতের চিহ্ন ছিল না স্যার। আর ওই শুকিয়ে যাওয়া রক্ত, ওটা কোনো বাইরের লোকেরই। একটা কথা বুঝতে পারছি না দয়া, যদি খুনি বাইরের লোক হয় তাহলে এটা কি করে জানলো যে সন্দীপ জ্ঞানের সঙ্গে দেখা করতে আসবে? 10 মিনিট আগে সন্দীপ পৌঁছে যায় আর তারপর ওর খুন হয়ে যায়। স্যার এমন মনে হচ্ছে যে হতে পারে এই খুনি সন্দীপ বাবুকে ফলো করছিল, আর যখন সন্দীপ বাবু তার পুরো দিনের শিডিউল বানাচ্ছিল, হতে পারে কোনোভাবেও জেনে গেছিল যে বিকেল বেলায় সন্দীপ বাবু জ্ঞান বাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সে ঠিক আছে, কিন্তু এরা দুজনেই সন্দীপ আর জ্ঞানবাবু কথা বলবে সেটা কি করে জানলো? স্যার এটাও হতে পারে যে খুনি জানতো না, আর যেহেতু ও ওকে ফলো করছিল, যেই সুযোগ পেয়েছে রুমে ঢুকে ওকে মেরে দিয়েছে। দয়া, নিশ্চয়ই ওর সঙ্গে কোনো শত্রুতা ছিল এই সন্দীপের ওপর, সেই জন্যই তো খুনি পিছু না ছাড়েনি। আর বস, যার সঙ্গে এই সন্দীপ বাবুর শত্রুতা ছিল তার এ প্লাস্টিক অ্যানিমিয়া ছিল। ও আচ্ছা, এই জিনিসটা আসলে কি স্যার? পঙ্কজ, এটা একটা খুব রেয়ার ডিজিজ। এই অসুখটা খুব কম লোকের হয়। এতে মানুষের বোন ম্যারো আর বোন ম্যারো স্টেম সেলস ধীরে ধীরে নষ্ট হতে থাকে। রক্তের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর প্লেটলেটস সব ধীরে ধীরে নষ্ট হতে থাকে। যদি এই রোগটা রেয়ার হয় তাহলে খোঁজ নেওয়া খুব একটা কঠিন হবে না যে শহরে কতজন লোক আছে যাদের এই ধরনের রোগ আছে। এ প্লাস্টিক অ্যানিমিয়া। হ্যাঁ দা, কিছু পেলে? হ্যাঁ স্যার, এই শহরে সব মিলিয়ে 45 জন লোক আছে যারা এই রেয়ার অসুখে ভুগছে স্যার। তাদের মধ্যে 16 জন তো দেশেই নেই। তার মানে বাকি রইল 29। তাদের মধ্যে 14 জন এমন লোক আছে যারা বয়স্ক, মানে উঁচু ব্যালকনি থেকে লাফাতে পারবে না। বাকি রইল 15। তাদের মধ্যে 7 জন বাচ্চা আছে যাদের বয়স 12 বছরের কম। তাহলে বাঁচলো 8 জন। হ্যাঁ স্যার, আর 8 জনের মধ্যে তো 4 জন এমন আছে স্যার যারা অনেক বেশি মোটা স্যার। এই দেখুন, ও, এরা না ওই ব্যালকনিতে উঠতে পারে না লাফাতে পারে।
অসম্ভব স্যার। তার মানে দয়া, আমাদের কাছে সাসপেক্ট চারজন সাসপেক্ট। হ্যাঁ স্যার। নাম কি তাদের? স্যার লীলা, রমেশ, সুনীল আর হেমন্ত। নীলা, রমেশ, সুনীল আর হেমন্ত। রবি, স্যার, একটু দেখো তো আমাদের ক্রিমিনাল ডেটাবেসে কোনো পুরনো পাপি কিনা। পেয়ে গেছি। রমেশ। চুরি, ছিনতাই, তাছাড়া লোকেদের মেরেওছে। থাকে কোথায় সে? সরোজনগর চল। নিয়ে এসে একে। মালা, একটা ফুলের মালা আমাকেও একটু পরাও। আচ্ছা বলো, বিয়ে কবে করছো? বিয়ে? আর তোকে? আমার এতটাও খারাপ সময় আসেনি যে তোকে বিয়ে করতে হবে। কেন? তুই এতটাই খারাপ দেখতে যে তোর বাড়ির আয়না ভয় পেয়ে যায় তোকে দেখে। কিন্তু তোমার বাড়ির আয়না তোমার জন্য কবিতা বলে, এটা আমি খুব ভালো করে জানি। আরে তোর হাতে আবার কি হলো? আরে কিছু না, শত্রুর সাথে যুদ্ধ করতে গেলে এরকম চোট লেগেই থাকে মালা দেবী। নাটক করিস না, বল কি হয়েছে? ব্যাপারটা এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম একটা বুড়ি মহিলা রাস্তা পেরোনোর জন্য এগোচ্ছিল। তখনই উল্টো দিক থেকে একটা মোটরসাইকেল খুব জোরে, খুব স্পিডে, 100 স্পিডে ওর দিকেই এগোচ্ছিল। যখনই মোটরসাইকেল ওই বুড়ি মহিলাকে ধাক্কা মারতে যাচ্ছিল, মাঝখানে পৌঁছে গেলাম আমি আর বাঁচিয়ে নিলাম ওকে। আচ্ছা, তুই এতটাই সাহসী? আমি কি কি ভালো পারি সে ব্যাপারে তো তুমি এখনো জানোই না। আচ্ছা বল, আর কি কি গুণ আছে তোর মধ্যে? আমার ভালো গুণগুলো হলো কি হলো? তোর মুখটা ভয়ে এভাবে ফ্যাকাশে হয়ে গেল? মালা, আমাকে একটু 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 লুকোতে দে। আরে মালা, লুকোতে দে। লুকোচ্ছিস কেন? আরে মালা, আরে কেন লুকোচ্ছিস তুই? এটা কি করে দিলি তুই? আমার সব ফুল নষ্ট করে দিলি। স্যার, এ তো সেই। পালিয়ে গেছে মনে হয় স্যার। যাবেটা কোথায়? আয় আয় আয়, তোরই বাড়ি এটা। দৌড়াচ্ছিস কোথায়? হ্যাঁ, সিআইডি থেকে পালানো তো সহজ নয়। আমার একটা গুণ আছে, যখন আমি রেগে যাই তখন অপরাধীর খারাপ সময় শুরু হয়ে যায়। এর তো খারাপ টাইম শুরু হয়ে গেছে স্যার। এসব কোথা থেকে নিয়ে এসেছিস? হ্যাঁ, আনিনি স্যার, নিজে বানিয়েছি। এই মেশিনটা তুই বানিয়েছিস? দেখে তো মনে হচ্ছে চাও ঠিক করে বানাতে পারিস না, মেশিন বানিয়েছিস। কোথা থেকে চুরি করেছিস? না স্যার, আমি চুরি করিনি। শুধু চুরি করিসনি, খুনও করেছিস তুই। খুন? কার স্যার? D117 MG রোড, সুন্দরনগর। এখানে গেছিলি তো তুই? তোর হাতে আঘাত লেগেছে না? তোর এই রক্ত আমরা ওখানে পেয়েছি। আমার ছিল না স্যার। তোরই ছিল। তুই যে হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছিলি সেখানেই ম্যাচ করে গেছে। মাঝার কোনো রাস্তা নেই? না, সোজা ফাঁসি। চুরির জন্য ফাঁসি দিয়ে দেবে? চুরি নয়, খুন। সন্দীপের খুন। না স্যার, আমি কোনো খুনই করিনি। আমি তো শুধু ওখানে চুরি করতে গেছিলাম। তুই একে খুন করিসনি? হে ভগবান, কি বিপদে পড়লাম। মায়ের দিব্যি বলছি স্যার, আমি কোনো খুন করিনি। আমি তো খবর পেয়েছিলাম যে ওখানে একটা লোক থাকে যার প্যারালাইসিস হয়ে গেছে।
চুরি কোথায় করতে হবে সেটা ভালো করে জেনে নিয়ে আমি ওখানে শুধু চুরি করতে গেছিলাম। আমি ওখানে শুধু এই কারণেই গেছিলাম। আমি তোকে চিনিও না, কেন মারবো? কারণ সন্দীপ তোকে চুরি করার সময় দেখে ফেলে, তাই একটা অপরাধ লুকোতে গিয়ে আরেকটা করে ফেলেছিস। হ্যাঁ, এই কথাটা সত্যি স্যার যে আমি ওখানে গেছিলাম, আর সন্দীপ আমাকে দেখে চিৎকারও করেছিল। ওর চিৎকার শুনে আমি ভয় পেয়ে গিয়ে পালিয়ে এসেছিলাম। তাহলে তোর লাগলো কি করে? এটা যখন সন্দীপ চিৎকার করলো তখনই লাইট চলে গেছিল, আর অন্ধকারে আমি নিচে লাফালাম, ওই লাফাতে গিয়ে চোট লেগে গেছে। ওই রুমের মধ্যে তুই ছাড়া সেই সময় আর কেউ ছিল না। তুই খুন না করলে কে খুন করবে? না স্যার, আমি ছাড়া অন্য কেউ ছিল ওখানে। কে? কে কে তুমি? হ্যাঁ, অন্ধকারে মুখটা তো ঠিক দেখতে পাইনি, তবে ওর ঘড়িটা চকচক করছিল। ঘড়ি? সন্দীপ তো কোনো ঘড়ি পড়েছিল না। স্যারও মিথ্যে বলছে, কোনো মানুষ ছিল না, কোনো ঘড়ি ছিল না। কেউ ছিল কি ছিল না তার উত্তর তো ওই দিতে পারবে। জ্ঞান, উনি আজ কেমন আছেন? স্যার আগের থেকে বেটার, কিন্তু আজকে কিছু জিজ্ঞাসা করতে চান ওনাকে? শুরু করি। শিওর স্যার, কিন্তু আপনারা যা জিজ্ঞেস করতে চান একটু স্লোলি জিজ্ঞাসা করবেন স্যার, যাতে উনি আপনাদের এক একটা শব্দ বুঝতে পারেন স্যার। হ্যাঁ, জ্ঞানবাবু, এ রমেশ, এ একজন চোর। যে রাতে সন্দীপ বাবুর খুন হয়েছিল ও এখানে চুরি করতে এসেছিল। ও বলছে যে সেই রাতে এখানে অন্য কাউকে দেখেছিল। রমেশ, ওই রাত্রে তুমি যেখানে দাঁড়িয়েছিলে সেখানে গিয়ে দাঁড়িয়েও। হ্যাঁ স্যার, স্যার আমি এই দিক দিয়ে ঢুকেছিলাম আর এখানে এলাম, আর তারপরে আমি এদিকে দেখলাম, আর যখনই আমি এখানে পৌঁছালাম দেখলাম সন্দীপ ওখানে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে পেছন থেকে ঘুরলাম, আর তখনই কারেন্ট চলে গেল। এখানে দাঁড়িয়েছিলে মানে উনি নিশ্চয়ই তোমাকে দেখেছেন। আচ্ছা, ও কি এখানে ছিল? আচ্ছা, রমেশই কি খুন করেছিল? নো নো স্যার, নো মানে না স্যার, আমি বলেছিলাম না আমি মারিনি স্যার। হ্যাঁ ঠিক আছে, তুমি এদিকে দাঁড়াও। আচ্ছা আচ্ছা, আপনি এটা বলুন, আপনি কি খুনিকে দেখেছেন? আপনি চেনেন খুনিকে? আচ্ছা, খুনি এই মুহূর্তে এই রুমে আছে? তার মানে খুনি আমাদের মধ্যে কেউ একজন। আপনার কোনো স্টুডেন্ট? নার্স কিংবা ওয়ার্ড বয়? এসবের মধ্যে আপনারা আমাকে কেন টানছেন? আপনি যদি কিছু করেই না থাকেন, আপনি ভয় পাচ্ছেন কেন? জ্ঞানবাবু, তাহলে শুধুমাত্র তো আপনার ফ্যামিলির লোকেরা আছে।
বাবা তুমি এসব কি বলছো? হ্যালো, রিল্যাক্স, ওখানে দাঁড়িয়ে থাকো, যাও ওখানে দাঁড়িয়ে থাকো। আচ্ছা এটা বলুন, আপনার ছেলেই কি খুনি? এখন তো শুধু আমিই আছি, কিন্তু আমি এই খুন করিনি। জ্ঞানবাবু, আচ্ছা জ্ঞানবাবু, রিনা খুনি? আপনি আমাদের বললেন যে আপনার পরিবারেরই কেউ খুনি, তাহলে সে কে? এম? আপনাদের মধ্যে কার নাম এম থেকে শুরু হয়? মি মানে উনি? জ্ঞানবাবু, আপনি বলছেন যে খুন আপনি করেছেন? বুঝতে পারছি না ইনি কেন আমাদের সঙ্গে এরকম খেলা খেলছেন। কালকের কাগজে হয়তো আসবে যে সিআইডি নাকি খুনের অপরাধে এমন লোককে অ্যারেস্ট করেছে যে নাকি প্যারালাইসিস হয়ে পড়ে আছে 2 বছর ধরে। খুনি নিশ্চয়ই জ্ঞানবাবুর আশেপাশের কেউ। উনি ওকে বাঁচানোর চেষ্টা করছেন, জানি না কেন। সমস্ত অভিযোগ উনি নিজের মাথায় নিচ্ছেন। যদি সে আপন কেউ হয় তাহলে সেই ছুরি ওনার হাতে কেন দিতে যাবে? অন্য কারোর হাতে দিত, যাকে সহজেই বিশ্বাস করা যেত। আর কারোর ওপর যদি দোষ চাপানোরই হয় তাহলে জ্ঞানবাবু ওকে বাঁচাচ্ছেন কেন, যখন এই সন্দীপবাবু ওনার খুব ভালো বন্ধু, ভাইয়ের থেকে? এটাই তো, সব থেকে বড় বন্ধু, ভাইয়ের থেকেও বড় বন্ধু। কিছু তো একটা গোলমাল আছে। এ কি সত্যিই বন্ধু নাকি শত্রু? জ্ঞানবাবুর ছেলে বলছিল সন্দীপবাবু ওনাকে 2 বছর ধরে টাকা পাঠাচ্ছিল, ওনার অসুখের সময় ওনার পাশে ছিল। তার উপরে স্যার, ঘটনার দিন সন্দীপ 25 লাখের চেক নিয়ে এসেছিল। ওনার ফ্যামিলি মেম্বার তো এটাই ভাববে যেটা দেখানো হয়েছে। আর সব সময় পর্দার পিছনের খেলাটা অন্য কিছু হয়ে থাকে, অন্য রকম হয়ে থাকে। কিন্তু স্যার, পর্দার আড়ালের সত্যিটা তো শুধুমাত্র জ্ঞানবাবুই জানেন, আর উনি তো সত্যি কথা বলছেনই না। জ্ঞানবাবু সত্যি কথা বলছেন না তো কি হয়েছে বস? ওর মস্তিষ্ক তো সত্যি কথা বলবে। আমার জ্ঞানবাবুর মস্তিষ্ক চাই। জ্ঞানবাবুর মস্তিষ্কটা এনে দাও, তারপর দেখবে তুড়ি মেরে খুনির কাছে পৌঁছে যাবো। ডক্টর সালুকে, এটা কি ধরনের ডিমান্ড করলেন আপনি? কারোর মস্তিষ্ক কি করে নিয়ে আসা সম্ভব? কেন হবে না ফেডরিক? এই কেসে ওনার মস্তিষ্ক তো ওকে এনে দিতেই পারি আমরা। কেননা গত 2 বছরে ওনার মস্তিষ্কে যা কিছু ঘটেছে সব বিসিআই মেশিনে রেকর্ড হয়েছে। এক্স্যাক্টলি বস। আর এই মেশিনে আমাদের বলবে যে জ্ঞানবাবুর সঙ্গে ওর কি আর কেমন সম্পর্ক ছিল। হ্যাঁ ফেডরিক, সব ডেটাগুলো নিয়ে এসো বিসিআই মেশিনের। আর দয়া স্যার, রমেশকে ওনাদের বাড়িতে নিয়ে যাও, আর ওখানে যে কয়জন লোক ছিল সবার ঘড়ি চেক করাও। স্যার, এখনো আমাদেরকেই সন্দেহ করছেন? হ্যাঁ, আর ততক্ষণ সন্দেহ করব যতক্ষণ আসল খুনিকে পাওয়া যায়। কিন্তু জ্ঞান স্যার তো বলেই দিয়েছেন আমরা সবাই নির্দোষ, তাও আপনারা। হতে পারে উনি মিথ্যে কথা বলছেন তোমাদের মধ্যে কাউকে বাঁচানোর জন্য। তাহলে আপনারা আসল খুনিকে কিভাবে খুঁজবেন? সিআইডি এই দায়িত্ব আমাকে দিয়েছে, কেননা সেই রাতে আমি খুনির ঘড়িটা দেখতে পেয়েছিলাম। কিন্তু সেদিন তো ঘরে অন্ধকার ছিল, তুই ঘড়ি কি করে দেখলি? ম্যাডাম, এই পৃথিবীর বেস্ট চোর আমি। যে জিনিসের দিকে নজর দিই মাথায় পুরো কুষ্টি চেপে যায়। তাহলে দুনিয়ার বেস্ট চোরবাবু কাজে লেগে যান। সস্তা, টেকসই, সুন্দর, 11,000 টাকা। না, এ নয়। না স্যার, আপনি একটু হাতটা দেখাবেন? এও নয়, এটা তো একেবারে বেকার। ও হ্যালো, বেকার এটা, 2 লাখ টাকা দাম। আরে ম্যাডাম,
2 লাখের ঘড়ির কপি, এটা ডুপ্লিকেট মাল। চোর বাজারে এর গুদাম আছে, 1500 টাকাতে আনিয়ে দেবো। হাতটা দেখি। হাত কেন কাঁপছে আপনার সকাল সকাল? না স্যার, এও নয়। স্যার অ্যাকচুয়ালি আমার নিউরোলজিক্যাল প্রবলেম রয়েছে। ছোটবেলা থেকেই আমার হাত কাঁপে, আমি কোনো কিছু ভালোভাবে ধরতে পারি না। পঙ্কজ, একটু ওই পেনটা দাও ওকে। ঠিক করে ধরবেন আপনি। এ তো পেনটাও ধরতে পারছে না। স্যার অ্যাকচুয়ালি জ্ঞান স্যার আমার এই প্রবলেমটাই সলভ করতে চেয়েছিলেন। উনি এর সাথে রিলেটেড রিসার্চও করছিলেন, কিন্তু হয়তো ভাগ্যের সম্মতি ছিল না এতে। আর জ্ঞান স্যারের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ভরসা রাখো, এর কোনো না কোনো চিকিৎসা তো হয়েই যাবে। তুমি দেখো বাকিদের ঘড়িগুলো। না স্যার, এদের মধ্যে কারোর ঘড়িই নয়। কারোর কাছেই নেই? হতে পারে খুনির কাছে একের থেকে বেশি ঘড়ি আছে। ওই দিন ও যে ঘড়িটা পড়েছিল আজ ওটা পড়েনি। হায় ভগবান, আপনি এখনো সন্দেহ করছেন? পঙ্কজ, এই রমেশকে নিয়ে যাও। পৃথিবীতে যত ঘড়ি আছে, যত মডেলের রয়েছে, সবগুলো দেখাও ওকে। স্যার, যত ঘড়ি আছে, যত মডেল আছে, সব? তবেই তো জানা যাবে খুনি কোন মডেলের ঘড়ি পড়েছিল। এক মিনিট একটু এদিকে আয়, এদিকে আয়। এই নাও, নিজের মানিব্যাগ সাবধানে রাখবেন যখন এই লোকটার সাথে আছে। হ্যাঁ, বলেছিলাম না পৃথিবীর বেস্ট চোর আমি। আর দীপিকার ইয়াররিং আমার ইয়াররিংস? বার কর। স্যার, আপনি এটাও দেখে ফেলেছেন? সিআইডি থেকে কিছু লুকোনো যায় না। হ্যাঁ, যা। আয় বেস্ট চোর, এদিকে আয়। আপনারা এটা বলুন যে এই জ্ঞানবাবু আর সন্দীপের মধ্যে কোনো কি প্রবলেম চলছিল? স্যার খুব ভালো সম্পর্ক ছিল। তাহলে জ্ঞানবাবু সন্দীপবাবুর খুনের অভিযোগ নিজের মাথায় নিলেন কেন? ওনাদের দুজনের ভেতরে কোনো টেনশন হয়েছিল? না স্যার, কোনো টেনশন তো ছিল না, কিন্তু একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছিল। অ্যাক্সিডেন্টের ঠিক আগে ওনার বিসিআই মেশিনটা একটা পয়েন্টে এসে আটকে গেছিল, আর কোনো রকম সলিউশনও পাওয়া যাচ্ছিল না। এই জন্য জ্ঞান স্যার সবসময় বিরক্ত থাকতেন আর খুব রাগও করতেন। হ্যাঁ স্যার, যখন সন্দীপ আঙ্কেল বাবাকে বলেছিলেন যে আপনি চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে, তখন বাবা ওনার উপরও রেগে গেছিলেন। হ্যাঁ স্যার, এর জন্য হয়তো উনি জোরে গাড়ি চালাচ্ছিলেন আর অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। এক মিনিট। যদি এই অ্যাক্সিডেন্টটা বিসিআই মেশিন তৈরি হওয়ার আগেই হয়েছিল, তাহলে এই বিসিআই মেশিনটা কাজ করছে কি করে? স্যার সন্দীপ আঙ্কেল সেটা কমপ্লিট করেছিলেন। সন্দীপ বাবু? কিন্তু উনি তো কোনো সায়েন্টিস্ট ছিলেনই না। হ্যাঁ, কিন্তু জানি না স্যার, সন্দীপ আঙ্কেল ওই মেশিনের সব সমস্যাগুলো ঠিক করে দিয়েছিলেন স্যার। আর বাবার অ্যাক্সিডেন্টের 1 মাস পরেই ওটা কাজ করতে শুরু করে দেয়, আর প্রজেক্টও সাকসেসফুল হয়েছে স্যার। অদ্ভুত ব্যাপার, এটা কি করে হতে পারে? একজন নন সায়েন্টিস্ট এরকম কমপ্লিকেটেড মেশিন কি করে চালু করতে পারে, যেটা ওনার মতো বৈজ্ঞানিকই শুরু করতে পারেননি? বোধহয় আন্দাজি করে ফেলেছিলেন। মাই গড, গত 2 বছরে এত ডেটা বেরিয়েছে ওনার একার? হ্যাঁ বস, আর এই পেপারগুলোর প্রত্যেকটা জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে দেখতে হবে যে সত্যিটা কি ছিল যেটা জ্ঞানবাবু আমাদের থেকে লুকোতে চাইছেন। এক একটা শব্দ, এক একটা অক্ষর জুড়ে তার প্যাটার্ন বানিয়ে দেখতে হবে। চলে এসো, সবাই মিলে কাজ করি। সবাই চলে এসো। রেডি? কি হলো স্যার, কি পেলেন? জানতে পারা গেছে যে আসলে ওই রহস্যটা কি, আর এই রহস্যে আছে একটা ভিলেন। জানতে পেরেছি যে জ্ঞানবাবু কিভাবে একটা একটা অক্ষর জুড়ে এই ঘটনাটাকে ব্যাখ্যা করেছেন। অক্ষর, অক্ষর থেকে তৈরি শব্দ, আর শব্দ থেকে তৈরি বাক্য, সেন্টেন্স। না জানি কত সময় লেগেছিল ওনার পুরো ঘটনাটা, পুরো সত্যিটা এভাবে বলার জন্য। হ্যাঁ বস, কম করে 6 মাস।
আর সেটা তখন শুরু হয়েছিল অ্যাক্সিডেন্টের ঠিক আগে। আজকের পর থেকে এই কোম্পানিতে তুমি সাইলেন্ট পার্টনার, আর তোমার লাভ শুধুমাত্র 5% হবে, আর তার থেকে বেশি তুমি 1 টাকাও পাবে না। ওকে 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 ওকে, আমার মনে হচ্ছে তোমার এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে আর তুমি সফল হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি সফল হয়ে গেছি, কিন্তু আমি এই মেশিনটা গরিবদের জন্য বানিয়েছি, মানবতার জন্য বানিয়েছি, তোমার মতো লোভী মানুষদের জন্য বানাইনি। আজকের পর থেকে আমরা একসাথে কাজ করব না। আমি যাচ্ছি, কফির জন্য বৌদিকে ধন্যবাদ জানিয়ে যাচ্ছি। এ কি হলো? হঠাৎ করে গাড়ি ব্রেক ধরছে না কেন? ব্রেক ছুঁয়ে কি হলো? এবার বুঝতে পেরেছো আমাকে ঘাটানোর পরিণাম? আমাকে তুমি 5% দিতে যাচ্ছিলে, তাই না? এবার দেখো, আমি তোমাকে 5% দেব সারা জীবনের জন্য। তার মানে সন্দীপ যে বন্ধুত্বের নাটকটা করছিল আসলে ও মুখোশ পরা শয়তান ছিল। আর স্যার, যদি পুরো ডেটা এই কাগজে লেখা থাকে, তার মানে হলো জ্ঞানবাবু এই কথাটা নিজের মনে রাখেননি, কাউকে না কাউকে সন্দীপবাবুর আসল উদ্দেশ্যটা বলেছেন। আর উনি এ ব্যাপারে যে বা যাকে সত্যিটা বলেছিলেন সেই হলো অপরাধী, সেই হলো সন্দীপের খুনি। কিন্তু স্যার, যদি খুনি জ্ঞানবাবুর হয়ে প্রতিশোধ নিতে চাইতো, তাহলে খুনি ছুরিটা জ্ঞানবাবুর হাতে কেন ধরালো? ওনাকে ফাঁসাতে চাইছিল? না পুরবি, আমার তো মনে হয় না। খুনি ওনাকে সান্ত্বনা দিতে চেয়েছিল, যে এটা বোঝাতে চেয়েছিল যে দেখুন, আমি আপনার হয়ে সন্দীপকে মেরে ফেলেছি, আপনার প্রতিশোধ আমি নিলাম। আর তাকে বাঁচানোর জন্য জ্ঞানবাবু পুরো অভিযোগ নিজের উপর নিয়ে নিয়েছেন। দয়া, খুনির কাছে পৌঁছানোর একটাই রাস্তা আছে, সেই ঘড়িটা, রিস্ট ওয়াচ, যেটা রমেশ দেখেছিল। আরে ভাই তাড়াতাড়ি কর, এত সময় নেই আমাদের কাছে। পঙ্কজ, আরে দেখছি তো কি আমি। হচ্ছে? স্যার, কি হলো রমেশ, মজা আসছে কি না? যথেষ্ট স্যার, আমি হাত জোড় করছি, আমি আর ঘড়ি দেখতে পারবো না। 10,000-এর উপর ঘড়ি আমাকে দেখানো হয়েছে, আমার মাথা ঘুরছে স্যার। যতক্ষণ না ঘড়ির মডেল খুঁজে পাচ্ছিস ততক্ষণ বাড়ি যেতে দেবো না তোকে। স্যার, স্যার, এই, কি স্যার, আমাকে করছিস? ক্ষমা করে দিন স্যার, আমি বলছি বাপের জন্য আর চুরি করবো না, আমাকে বাড়ি যেতে দিন স্যার। ওট 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 ওঠ। জানা তো দরকার, ওই রাতে তুই ওখানে কোন ঘড়িটা দেখেছিলি? হ্যাঁ, এখন আর কটা ঘড়ি দেখবো স্যার? এতগুলো ব্র্যান্ডের এতগুলো মডেল দেখলাম স্যার, ওগুলোর মধ্যে কোনোটাই নয় ওটা। তো কোনো মডার্ন ঘড়ি ছিল নাকি? হ্যাঁ ম্যাডাম, একদম মডার্ন ঘড়ি ছিল। ঘড়ি তো ছিল, কিন্তু ঠিক ঘড়ির মতো দেখতে ছিল না। কি বললি? মডার্ন ঘড়ি ছিল অথচ ঘড়ি নয়? হ্যাঁ। ঘড়ি দেখেছিস তো? ড্রয়িং করাতে পারবি? ঠিক আছে পুরবি, একে দিয়ে স্কেচ বানাও। স্যার, হ্যাঁ, স্যার এইটা। মাই গড, কি হলো? 1 মিনিট বস, একদম জ্যাকপট লেগে গেছে। রমেশ, এদিকে এসো। ওকে, মন দিয়ে দেখো, এই ঘড়িটাই ছিল। এটাই ছিল, একদম এটাই ছিল স্যার। এটা কিরকম ঘড়ি স্যার? চুরি করলে কত পয়সা পাবো? পয়সা নয়, টাকা পাবে, লাখ লাখ টাকা। এত দামি ঘড়ি এটা? ঘড়ি নয়, এটা স্যাটলা বলে একে, স্যাটলা। স্যাটলা? এবার খুনি কে সেটাও আমি বলতে পারি।
কে এই খুনি? সে আপনি একটু আপনার হাজবেন্ডকে ডাকুন। কিন্তু আপনারা কারা? আপনি ডাকুন না ওনাকে, উনি চেনেন আমাদের। সোনু, সোনু একটু বাইরে এসো, কারা দেখা করতে এসেছে? আপনারা এখানে? কি ব্যাপার? এমনি এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে দেখা করে যাই। আমি এরকম কথা আগেও শুনেছি। দেখা করে যাই না, তোমাকে গ্রেপ্তার করে নিয়ে যাই। গ্রেপ্তার? কিন্তু কিসের জন্য? আপনার স্বামী সন্দীপকে খুন করেছে। স্যার, আমি আপনাদেরকে বলেছিলাম তো, এই দেখুন, আমি ঠিক করে জলটাই খেতে পারি না, কারণ মার্ডার কি করে করব? খুন তো করেছো, আর তুমি এই হাত দিয়েই করেছো। কোথায় সেই সেটলা ওয়াচ? হ্যাঁ, ঘড়ি কোথায়? স্যার, আপনারা কোন ঘড়ির কথা বলছেন আমি কিচ্ছু জানি না। এক্ষুনি তুমি জানতে পারবে কোন ঘড়ির কথা বলছি। ফ্রেডি, পঙ্কজ, ঘরের তল্লাশি নাও। পঙ্কজ, উপরে যা, আমি বেডরুমটা দেখছি। কিচ্ছু নেই। কি ফুটলো? স্যার, স্যার, বালিশটার মধ্যে কিছু একটা আছে। বালিশের ভেতরে? তাই তো, ঘড়ির মতো দেখতে। হ্যাঁ। এই ঘড়িটা কার? আর এই বালিশের ভেতরে কি করছে? আমি কি করে জানবো? যে দোকানদারের থেকে বালিশটা কিনেছিলাম তারই হবে। পড়ো এটা। স্যার, আমি কারোর ঘড়ি কেন পড়তে যাবো স্যার? তুমি এটা পড়বে নাকি অ্যারেস্ট করবো আমরা? অভিজিৎ, একটা কাজ করি, আগে আগে ঘড়ি পরাই, হাত করা তো নিজের থেকেই লেগে যাবে। হ্যাঁ, নাও ওই ঘড়িটা খোলো। স্যার, আরে বাহ, দেখো, এর হাত কাঁপা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, স্যার, তো চমৎকার হয়ে গেল, এর হাত কাঁপা থেমে গেল। এটা কোনো চমৎকার নয়, এটা সায়েন্স। এবার দেখো এই ঘড়িটা পরার পরে সোনু কত সহজে খুন করতে পারে। স্যার, কিন্তু এই ঘড়িটা কাজ করে কি করে? এটাকে সেটলা বলে পঙ্কজ। মোশন সেন্সর আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনিক দিয়ে বানানো হয় এই ঘড়ি, কারণ ওর মতো যাদের এই রোগ আছে তাদের জন্য, মানে যাদের হাত কাঁপে। শুধু একটাই উদ্দেশ্য ছিল আমার, প্রতিশোধ আর প্রতিশোধ। জ্ঞান স্যার আমাকে বিসিআই এর সাহায্যে সবকিছু বলে দিয়েছিলেন। আপনাকে কথা দিচ্ছি স্যার, আপনার শত্রুদের শাস্তি দিলেই আমি একটু শান্তি পাবো। এটা আমার তরফ থেকে ছোট্ট গুরুদক্ষিণা মনে করতে পারেন। সেদিন কোম্পানির অ্যানিভার্সারি ছিল, আর আমি জানতাম যে সন্দীপ ওখানে নিশ্চয়ই আসবে। প্রত্যেকবারের মতন জ্ঞান স্যারের সাথে ও ওটাই করবে। জ্ঞান স্যারের সাথে কথা বলার আগে ও সবাইকে বাইরে বের করে দিত, যাতে ও স্যারকে অপমান করতে পারে। কিন্তু এইবারে ও এটা জানতো না যে মৃত্যু ওর জন্য অপেক্ষা করছে। আজ আমাদের কোম্পানির 5 বছর পূর্তি। যখন বাড়ির প্রত্যেকে রুমের বাইরে এক এক করে চলে গেল, তখন ওদের খেয়াল ছিল না যে আমি ওদের সাথে নেই। দেখো আমি কেমন বন্ধু। আ প্রমিস ইজ আ প্রমিস মাই ফ্রেন্ড, অ্যান্ড ইউ নো অ্যাজ আই কে কে তুমি? হ্যাঁ, আর তারপরে আমি কারেন্ট অফ করে দিই, আর জ্ঞান স্যারের সামনে আমি ওকে মেরে ফেলি। আর তারপরে আমি ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলে জ্ঞান স্যারের হাতে ছুরিটা ধরিয়ে দিই। আর বাকিরা সবকিছু জানার আগেই আমি সবার মধ্যে দাঁড়িয়ে পড়ি। তুমি প্ল্যানটা তো ভালোই করেছিলে, কিন্তু কপালটাই খারাপ। রমেশ ওখানে আসে চুরি করতে, আর ও তোমার এই ঘড়ি দেখে নিয়েছিল। এমনিতেও স্যার কিছুই লুকিয়ে রাখা যায় না। রমেশ না এলেও আজ নয় কাল আমাকে আপনারা ধরেই ফেলতেন। তুমি যখন সবকিছুই বোঝো, তাহলে
এরকম অপরাধ কেন করলে? জ্ঞান স্যারের ঋণ শোধ করতে। এটা শুধু ঘড়ি নয়, আমার মতো মানুষের কাছে এটা নতুন জীবন, যে জীবনটা জ্ঞান স্যার উপহার দিয়েছিলেন। উনি আমাকে বিশ্বাস করিয়েছিলেন যে বিজ্ঞানের ক্ষেত্রে আমি এগিয়ে যেতে পারি। যেভাবে উনি তোমার সমস্যার সমাধান করেছিলেন, তুমিও সেরকম সমাজের ভালোর জন্য কোনো কাজ করতেই পারতে। কিন্তু তুমি আলোর দিকে যাওয়ার পরিবর্তে অন্ধকারের দিকে চলে গেলে। আর এমন অন্ধকূপে পৌঁছলে যেখানে আসার কোনো আলোই নেই। যদি কিছু থাকে, সেটা হলো শুধু ফাঁসির দড়ি।